My dear students, welcome once again to BrainOscientia, your own classroom. In continuation with the previous class, today I am going to start the topic that is separating the components of a mixture. আজকে আমরা পড়ব কিভাবে আমরা মিক্সচারের মধ্যে যে সাবস্টেন্সগুলো থাকে ডিফারেন্ট সাবস্টেন্সগুলো থাকে সেগুলো কিভাবে আমরা সেপারেট করব সেটা আজকে আমরা পড়ব, ঠিক আছে? তো শুরু করা যাক। সো প্রথমে আমি বলতে চাই যে ডিফারেন্ট সাবস্টেন্সের জন্য ডিফারেন্ট প্রসিডিউর আমরা অ্যাপ্লাই করব। সব সাবস্টেন্সকে সব ধরনের মিক্সচারকে সেম ওয়েতে আমরা সেপারেট করতে পারবো না, ডিপেন্ড করবে সেই কনস্টিটিউয়েন্ট পার্টিকেলসগুলো কি সেই মিক্সচারের, ঠিক আছে? যদি সাপোজ আমি একটা প্রসিডিউর ইউজ করলাম ফিল্ট্রেশন দিয়ে কিন্তু যে সব মিক্সচার সেপারেট হবে সেটা নয়, এটা ডিপেন্ড করবে টোটালি অন দ্য কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস অফ দ্যাট মিক্সচার, ঠিক আছে? So how can you see here the first procedure, আমরা যদি এরকম কোনো একটা সাবস্টেন্স পাই, একটা মিক্সচার যদি পাই, how can you obtain colored component dye from blue or black ink? ওকে, আমরা জানি যে আমরা যে বল পেনে যেগুলো রিফিল ইউজ করে গিয়ে কালি থাকে না, ওই সাবস্টেন্সগুলোর মধ্যে কী কী ডাই থাকে, যে কালার ডাইগুলো থাকে ওইগুলো কীভাবে আমরা সেপারেট করব, ঠিক আছে? যেগুলো সলভেন্টের মধ্যে ডিজলভ থাকে। তো এটা করার জন্য সিম্পল আমরা কী করবো, একটা সাপোজ একটা আমরা ওই ওয়াশ গ্লাস নেব, ওয়াশ গ্লাস নিয়ে সেই ওয়াশ গ্লাসের মধ্যে সেই ইঙ্কটা ঢেলে দেবো, ঠিক আছে? এখানে দেখা যাক কীভাবে। সাপোজ এটা এই আমার ওয়াশ গ্লাসের মধ্যে আমি ইঙ্ক দিয়ে দিলাম। এবার আমি বিকারটার মধ্যে ওয়াটার দিয়ে দিলাম, ঠিক আছে? বিকারটার মধ্যে ওয়াটার দেওয়ার পর তার নিচে আমি বার্নার, এটা বুনসেন বার্নার বলে, এটাকে আমি রেডি করে দিলাম, বার্ন করে দিলাম, লাইট আপ করে দিলাম। তারপর কিছুক্ষণ পর দেবো এখান থেকে সলভেন্ট মলিকুল যেগুলো আছে ওইগুলো ইভাপোরেট করা স্টার্ট করছে। তো আফটার অল যখন সলভেন্ট মলিকুল সবগুলো যখন ইভাপোরেট হয়ে যাবে তখন যেটা বাঁচবে সেটা বাঁচবে আমাদের কাছে ডাই, ঠিক আছে? এইভাবে আমরা কী করতে পারবো, ইঙ্কটা কি সলভেন্ট আর সঙ্গে ডাই আছে না, সলভেন্ট প্লাস ডাই, এই সলভেন্ট আর ডাইয়ের মিক্সচার হলো ইঙ্ক। তো এখান থেকে আমরা সলভেন্টটাকে সরিয়ে ইঙ্কটাকে আলাদা করতে পারবো। দিস ইজ এ কাইন্ড অফ সেপারেশন। এইভাবে আমরা সেপারেট করতে পারবো ইঙ্কের থেকে ডাই এবং সলভেন্টকে, ঠিক আছে? সো এবার যদি আমরা দেখি এখানে গিয়ে, তো ওরা বলে দিচ্ছে যে ink is a, we find that ink is a mixture of dye in water. So ওরা বলছে কি ink is a mixture of dye in water, thus we can separate the volatile component solvent from its non volatile part. দেখো volatile component মানে কি, যেগুলো হিটের জন্য যেগুলো উড়ে যায়, ইভাপোরেট করে, ইজিলি ইভাপোরেট করে, ওদেরকে আমরা বলি volatile substance. সো এখানে ওয়াটারতে ছিল volatile, ও ইজিলি ওয়াটার যখন 100 ডিগ্রি সেলসিয়াস ক্রস করে নেবে, সো সে বয়েলিং পয়েন্ট ক্রস করে নেবে, তাই সে উড়ে যাবে, ইভাপোরেট হয়ে যাবে, ওকে, ব্যাপার হয়ে উড়ে যাবে। কিন্তু সলভেন্ট তো 100 ডিগ্রিতে, সরি ডাই তো 100 ডিগ্রি সেলসিয়াসে বয়েল হবে না, সো সেই কারণে আমরা সলিডটা এজ এ ডাই পেয়ে যাব। তারপরে আমরা যদি দেখি হাউ ক্যান ইউ সেপারেট ক্রিম ফ্রম মিল্ক, ইউ সি nowadays various creams are available, অনেকগুলো মার্কেটে ক্রিম দেখতে পাই, টোন আছে, ওরা ফুল ক্রিম পাওয়া যায়, ভিটামিন ই রিচ, মিল্ক অ্যাডেড। সো এগুলো মিল্ক থেকে ক্রিম কীভাবে বের করতে পারবে? তো এটার জন্য আমাদের প্রয়োজন হবে একটা মেশিনে, যেটাকে আমরা বলি সেন্ট্রিফিউজ, ঠিক আছে? সেন্ট্রিফিউজ দিয়ে আমরা ইজিলি সেটা করতে পারবো, ঠিক আছে? sometimes solid particles in liquid, দেখো sometimes the solid particles in liquid are very small, আমরা যদি চাই এটাকে ফিল্টার পেপারে বের করার জন্য সেটা পারবো না, ইট ইজ ইম্পসিবল, কারণ সেই পার্টিকেলসগুলো যে ক্রিমের মধ্যে থাকে দেজ আর ভেরি স্মল, সো দে ইজিলি পাস ফর দ্য ফিল্টার পেপার। ওটার জন্য আমাদের একটা আলাদা টেকনিক ইউজ করতে লাগবে, সেটাকে আমরা জানি, সেটা হলো আমাদের সেন্ট্রিফিউগেশন টেকনিক, ঠিক আছে? সেন্ট্রিফিউগেশন টেকনিক দিয়ে সেটা আমরা করতে পারবো। সো এখানে লেখা আছে খুবই সুন্দরভাবে, are separated by centrifugation. The principle is that denser particles are forced to the bottom and lighter particles stay at the
top of the spun rapidly. So centrifugation যে প্রসিডিউর, এটা একটা মেশিন হয়, সেন্ট্রিফিউজ বলি আমরা এটাকে। এটা কী করে কন্টিনিউয়াসলি সাবস্টেন্সগুলোকে মুভ করতে থাকে, কন্টিনিউয়াস সাবস্টেন্সগুলো মুভ করতে থাকে মেশিনটার মধ্যে। তাতে কী হয়, সাপোজ আমরা যে সাবস্টেন্সকে সেপারেট করবো ওইটা আমরা টেস্ট টিউবে নিয়ে নেবো। টেস্ট টিউবে নিয়ে নিলে পুরো সাবস্টেন্স, সাপোজ আমরা মিল্ক নিয়ে নিই, ইজি হবে আমাদের বোঝার জন্য। মিল্ক নিয়ে নিলাম, সেই মিল্কটাকে এতটুকু অবধি টেস্ট টিউব ভরে নিলাম। সেই টেস্ট টিউবগুলো মেশিনের মধ্যে পোর্টস আছে এরকম 4টা পোর্টসের মধ্যে আমি এখানে টেস্টগুলো রেখে দিলাম। তারপর মেশিনটাকে অন করে দিলাম। মেশিনটা যখন অন করবো সেই মেশিনটা অনেক স্পিডে ঘুরবে অ্যারাউন্ড, আমি যদি এখানে 3000 RPM মানে 3000 RPM 5000 RPM থাকে। RPM মিনস রোটেশন পার মিনিট, মানে 1 মিনিটে সে 3000 টাইমস ঘুরবে আর 5000 টাইমস ঘুরবে। এরকম মেশিন যদি আমি ইউজ করি তাহলে কী পাবো, যে এই টেস্ট টিউবের যখন মেশিনটা অফ করবো তখন আমি কী বলবো, টেস্ট টিউবের নিচে মিল্কের যে সাসপেন্ডেড পার্টিকেল যেগুলো ফ্যাটস ওইগুলো আছে ওইগুলো নিচে জমা, ডেন্সার পার্টিকেল বলবো আমরা এক্ষেত্রে, ডেন্সার পার্টিকেলস ওগুলো নিচে জমে যাবে, আর ওয়াটার পার্টগুলো উপরে চলে আসবে। ঠিক আছে, তো এইভাবে আমরা সেপারেট করতে পারো মিল্ক ফ্রম ক্রিম। ঠিক আছে, এটা অন্য কাজেও লাগে সেন্ট্রিফিউগেশন টেকনিকটা, দেখি কী কাজে লাগে এবার। ইউজ ইন ডায়াগনস্টিক ল্যাবরেটরিজ ফর ব্লাড অ্যান্ড ইউরিন টেস্ট। হ্যাঁ, আমরা যখন ব্লাডগুলো এইভাবে এরকম একটা টেস্টের মধ্যে দিয়ে আসি না, তারপর সেই ব্লাডটা কী করে ওরা সবাই প্রথমেই সেন্ট্রিফিউজ করে। সেন্ট্রিফিউজ করলে কী হবে, ব্লাডের যে সেলগুলো WBC আছে, RBC আছে, ওই প্লেটলেটস ওইগুলো সবাই সেপারেট হয়ে যাবে, নিচে জমে আসবে আফটার সেন্ট্রিফিউগেশন। আর উপর থেকে আমি পেয়ে যাবো প্লাজমা, যেটা এখানে আমরা স্টাডি করতে শুরু। প্লাজমা যে আমরা অ্যান্টিবডিজ ওইগুলো প্যাথোজেন ওইগুলো আমরা এখানে স্টাডি করতে পারবো। সো এইটার জন্য আমরা প্রথমেই ব্লাড হোক বা ইউরিন হোক ওইগুলো টেস্ট করার জন্য প্রথমেই আমরা ল্যাবরেটরি যেটা করা হয় সেটা করা হয় যে সেন্ট্রিফিউগেশন করা হয়, প্রত্যেক ল্যাবরেটরিতে পাওয়া যায়। তারপরে এটা কী কাজে লাগে, ইউজিং ডায়ারিজ টু সেপারেট বাটার ফ্রম মিল্ক থেকে বাটার সেপারেট করার জন্য ডায়েরিতে ইউজ করা হয় সেন্ট্রিফিউগেশন। এখানে কমার্শিয়াল ইউজের জন্য বড় অনেক বিশাল বড় থাকে সেন্ট্রিফিউজগুলো। ইউজ ইন ওয়াশিং মেশিন টু স্কুইজ দ্য আউট ওয়াটার ফ্রম দ্য ওয়েট ক্লথেস। ওয়াশিং মেশিনের সামনে যে এরকম একটা উইন্ডো থাকে, সেই উইন্ডো থেকে আমরা দেখতে পাবো কাপড়গুলো এরকম ভিতরে খুব বেশি ফাস্ট মুভ করছে। দ্যাট মিনস অ্যাকচুয়ালি এখানে স্কুইজিং চলছে। হ্যাঁ, অ্যাজ এ রেজাল্ট ওয়াটারগুলো ক্লথ থেকে সরে যাবে আর ইজিলি সেই ক্লথগুলো ড্রাই হয়ে যাবে আফটার ওয়াশিং। ঠিক আছে, তারপরে যেটা হাউ ক্যান ইউ সেপারেট, কী লেখা আছে, হাউ ক্যান ইউ সেপারেট টু ইমিসিবল লিকুইড। আমার প্রথমে বুঝতে লাগবে যে ইমিসিবল লিকুইড কি। ইমিসিবল লিকুইড হলো ওইগুলো লিকুইড যে কখনো মিক্স হবে না। সাপোজ আমি ধরে নিই আপনার জল, ওয়াটার, আর ওয়াটার যদি আমি কেরোসিনের সাথে মিক্স করতে চাই কখনো মিক্স হবে না। অলসো ওয়াটার প্লাস মাস্টার্ড অয়েল, যদি মাস্টার্ড অয়েল আমি মিক্স করতে চাই কখনো সে মিক্স হবে না। তো এটাকে এই ধরনের মিক্সচারকে যদি আমি মিক্সচার এক জায়গায় রেখে দিই তো ওরা একসাথে চলে আসবে কিন্তু ওরা মিক্স হবে না প্রপারলি। ওদেরকে আমরা বলবো ইমিসিবল লিকুইড। ইমিসিবল মানে মিক্স হবে না এরকম লিকুইড। এখন এরকম লিকুইডকে যদি মিক্স হবে না কন্ডিশনে আছে ওরা, তো আমরা ওদেরকে সেপারেট কীভাবে করব, এটা হলো আমাদের কাছে কোয়েশ্চেন। এখন এটা করার জন্য এটা খুব সুন্দর একটা অ্যাপারেটাস আছে যেটাকে বলি আমরা সেপারেটিং ফানেল। কি বলি আমরা, সেপারেটিং ফানেল। ওকে, সাপোজ এখানে আমরা ওয়াটার আছে আর এখানে শুধু আমার উপরে আছে কি, এখানে আছে ওয়াটার, এখানে আছে কেরোসিন অয়েল। আমি এই অ্যাপারেটাসটার নাম হলো সেপারেটিং ফানেল। ওকে, সো এখানে স্টপ কর্ক আছে, ঠিক আছে, সেই স্টপ অন কর্ক মানে যদি আমি এটা রোটেট করে দিই, লেফট এই সাইডে রোটেট করি তাহলে এটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর কী হবে, ওয়াটারগুলো ধীরে ধীরে নিচে যখন আসবে, একদম নিচে যখন আসবে, যখন শেষ হয়ে যাবে, এখানে যখন ওয়াটারগুলো নিচে নেমে আসবে তখন আমি এটা স্টপ করে দেবো, বন্ধ করে দেবো। এজ এ রেজাল্ট আমার ফানেলের মধ্যে রয়ে গেল কি, কেরোসিন অয়েল, আর আমার এখানে যে কিছু রেখেছিলাম হয়তো সেইটার মধ্যে আমার কি আসে যাবে, ওয়াটারগুলো। তো আমার কি ওয়াটার এবং কেরোসিন এখন আলাদা হয়ে গেছে। দিস ইজ হাউ উই ক্যান সেপারেট টু ইমিসিবল লিকুইড। ওকে, তারপরে আমরা দেখব এটা অ্যাপ্লিকেশন কোন জায়গায় হয় সেপারেটিং ফানেলের। টু সেপারেট এ মিক্সচার অফ অয়েল, যদি কোনো একটা জায়গায় অয়েল ওয়াটার মিক্সচার হয়ে গেছে, ইন দ্যাট কেস আমরা এটা ইউজ করতে পারি। ইন দ্য এক্সট্রাকশন অফ
আয়রন ফর্মেশন, আয়রন যদি ওর, আয়রন ওর মিনস আয়রন যে জায়গাতে ওরের মধ্যে পাওয়া যায় সেইটাকে থেকে আমি সেপারেট করতে চাই যদি, তো আমি এটা ইউজ করতে পারি টেকনিকের। দ্য লাইটার স্ল্যাগ ইজ রিমুভ ফ্রম দ্য টপ বাই দিস মেথড অ্যান্ড দ্য মল্টেন আয়রন এট দ্য বটম অফ দ্য ফার্নেস। ঠিক আছে, তো এই আমরা আয়রন সেপারেট, আয়রন থেকে তার ওর থেকে সেপারেট করতে এই টেকনিকের সাহায্য নিতে পারি। তারপরও দেখবো আমরা যে হাউ ক্যান ইউ সেপারেট a mixture of salt and ammonium chloride। এবার আমার কাছে আছে মিক্সচার অফ সল্ট অ্যান্ড অ্যামোনিয়াম ক্লোরাইড। সো সল্ট অ্যান্ড অ্যামোনিয়াম ক্লোরাইড যদি আমি একসাথে রেখে দিই কখনো বোঝাই যাবে না কোনটা সল্টটা কোন। সাপোজ এখানে একটা বেসিন, পর্সিলিন বেসিন অর ইভেন বাউল, ওকে, এখানে যদি আমি কিছু সল্ট পার্টিকেলস রেখে দিই, সাপোজ NaCl, NaCl, ওকে, আর সঙ্গে যদি NH4Cl রেখে দিই, মানে অ্যামোনিয়াম ক্লোরাইড হলো NH4Cl যদি আমি রেখে দিই, ইন দ্যাট কেস খালি চোখে দিলে কখনো বুঝতে পারবো না কোনটা NH4Cl এবং কোনটা NaCl। তো আমরা ফিজিক্যাল প্রসেস দিয়ে এটা সেপারেট করতে পারবো না, কারণ আমরা বুঝতেই পারবো না কোনটা NH4Cl আর কোনটা NaCl। ইন দ্যাট কেস আমার সাহায্য নিতে হবে একটা টেকনিক, সেই টেকনিকটার নাম হলো সাবলিমেশন। সাবলিমেশনের সাহায্যে আমরা এটা খুব তাড়াতাড়ির মধ্যে এটা সেপারেট করতে পারবো। ওকে, এবার দেখে নিই কীভাবে সেপারেট করবো। ওকে, লেখা কি আছে দেখি একবার, কোথায় গেল? ওকে, আচ্ছা চলো, জাস্ট ওয়েট, 1 সেকেন্ড ওয়েট। এই জায়গার মধ্যে আছে। তো we have learned that in chapter 1 the ammonium chloride changes directly from solid to gaseous state on heating। যদি আমি অ্যামোনিয়াম ক্লোরাইডকে হিট করি তাহলে সে কি হয়, হিট দেওয়ার পর একটা সময় সে কি হবে, সলিড থেকে সে ডাইরেক্টলি গ্যাসে চলে যাবে, লিকুইডে যাবে না। আমরা জানি ম্যাটার ইন দ্য স্টেট লাইক সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস। সো এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড ডাইরেক্টলি মুভ করবে কোথায়, গ্যাসের স্টেজে চলে যাবে, সে আর লিকুইড স্টেটে আসবে না। সো হ্যাজ টু সেপারেট সাচ মিক্সচার্স দ্যাট কন্টেন সাবলিমেন্ট ভোলাটাইল কম্পোনেন্ট অ্যান্ড এ নন সাবলিমেন্ট ইম্পিউরিটি সল্ট। ইন দিস কি যদি সল্ট আর NH4Cl দিকে রাখি, সল্ট ইজ নট সাবলিমেবল ইজিলি। ওকে, সাবলিমেশন process is used. In that case sublimation process আমি ইউজ করতে পারবো। Some example of solid which use sublimate ammonium chloride, camphor, naphthalene, anthracene। তো ক্যাম্ফর আমরা গড়ে সবসময় অনেক সময় দেখেছি, ন্যাপথালিন বল আমাদের গড়ের মধ্যে অনেক সময় দেখা যায়। তো এইগুলো হলো সাবলিমেবল সাবস্টেন্স, they can easily sublimate if we heat, they can easily go to the gaseous stage which is going to the that is liquid state। ওকে, এবার এক্সপেরিমেন্টের ডিজাইন কীভাবে করবো, এক্সপেরিমেন্টের ডিজাইনটা ভালো করে দেখে নিই, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা না হলে আমরা বুঝতে পারবো না কীভাবে এক্সপেরিমেন্টটা হয়েছে অ্যাকচুয়ালি। সাপোজ এই যে স্ট্যান্ড, এটাকে বলি আমরা ট্রিপড স্ট্যান্ড ও ট্রাইপড স্ট্যান্ড, ট্রাইপড স্ট্যান্ড বলি আমরা এটাকে, ঠিক আছে, এটার নাম হলো ট্রাইপড স্ট্যান্ড। এবার সেই স্ট্যান্ডের উপর আমি নিচে নিচে রাখবো কি, এটার নাম হলো বুনসেন বার্নার, বুনসেন বার্নার। ওকে, এবার তারপরে আমি কি করব, এই পোর্সিলিন বেসিনের মধ্যে আমি মিক্সচার রাখবো, কাটার মিক্সচার NaCl অ্যান্ড NH4Cl এর মিক্সচার রেখে দেবো, কারণ এটাকে আমরা সেপারেট করতে হবে এখন। সো তারপর এটার উপরে একটা ইনভার্টেড ফানেল, মানে ফানেলটাকে উল্টো করে রেখে দেবো, আর ফানেলটাকে র্যাপ করে দেবো কি দিয়ে, ফিল্টার পেপার দিয়ে র্যাপ করে দেবো, কি ফিল্টার পেপার দিয়ে র্যাপ করে দেবো, ফিল্টার পেপার দিয়ে এবার র্যাপ করে দেবো। আর ফাইনাল যে ওপেনিং যেটা আছে সেটাকে আমি কটন প্লাগ, মানে কটনের একটা টুকরো নিয়ে, বড় টুকরো নিয়ে সেটা একদম জাম করে বন্ধ করে রেখে দেবো, ব্লক করে দেবো এখানে, ঠিক আছে। কি আমি তারপর কি করব, এটাকে ইগনাইট করে দেবো, এটাকে অন করে দেবো বার্নারটাকে কিছুক্ষণ পর। আর সাইমেন্টেনিয়াসলি আমি এই ফিল্টার পেপারটাকে জল দিয়ে ভিজাতে লাগবে, বাইরের দিক থেকে, ভিতর দিক থেকে নয়, বাইরে দিকে ড্রপ ওয়াইজ জল দিয়ে সেটাকে আমি ওয়েট কন্ডিশনে রাখবো। এবার বিকজ অফ হিট, আগেই জানি আমরা NH4 ইজ ভেরি ভোলাটাইল, NH4Clটা কি ইজিলি সাবলিম হয়ে যায়। তো সে কী করবে, এখান থেকে ডাইরেক্ট সলিড থেকে গ্যাসের স্টেটে চলে যাবে, ঠিক আছে। যখন সে গ্যাসের স্টেটে চলে যাবে, এই জায়গার মধ্যে আমি বাইরে কী রেখেছিলাম, ফিল্টার পেপার, আর ফিল্টার পেপারকে আমি কী দিচ্ছি বা কন্টিনিউসলি জল ওয়াটার ওয়েট কন্ডিশন আছে। যখন গ্যাস গিয়ে এই ঠান্ডা জায়গা লাগবে, দে বিকাম এগেইন সলিড,
সলিড, আবার সলিড হয়ে যাবে আগের মতো। আর কিছুক্ষণ পর আমরা দেখব যে এখানে শুধু NaCl রয়ে গেছে বাকি, আর NH4Cl এই ইনভার্টেড ফানেলের ভিতর দিকে এরকম লেগে রয়েছে, ঠিক আছে। সো জাস্ট আমরা সেই ফানেলটাকে নেব, একবার উল্টো করব, উল্টো করে আমরা সেপারেট করে নেব মিক্সচার থেকে। মিক্সচার কী কী ছিল, NaCl অ্যান্ড NH4Cl। আফটার দ্যাট আমরা ফাইনালে চলে আসলো NH4Cl, আর পোর্সিলিনের বেসিনে রয়ে গেল আমাদের NaCl। তো এইভাবে আমরা দুটো সল্টের মিক্সচারকে সেপারেট করতে পারবো। তারপরে যে এখন কোয়েশ্চেনটা হচ্ছে, ইজ দ্য ডাই ইন দ্য ব্ল্যাক ইঙ্ক ইজ সিঙ্গেল কালার। আগে আমরা কি করেছিলাম, ডাইটা সেপারেট করেছিলাম তার সলভেন্ট থেকে। এবার ওরা কোয়েশ্চেন করছে যে ডাই যেটা প্রেজেন্ট ছিল সেই কালারের মধ্যে, সেটাকে একটা কালারের ডাই ছিল না, দু তিনটে বিভিন্ন ধরনের কালার ডাই ছিল, ঠিক আছে। এটা কীভাবে আমরা সেপারেট করব? এটা সেপারেট করার জন্য আমরা একটা টেকনিকের সাহায্য নিতে হবে, এটা এক্সপেরিমেন্টের সাহায্য নিতে হবে, সেটাকে আমরা বলি পেপার ক্রোমাটোগ্রাফি। পেপার ক্রোমাটোগ্রাফি দিয়ে আমরা ইজিলি বলতে পারবো যে সেই ডাইয়ের মধ্যে শুধু একটা ইঙ্ক ছিল না ডিফারেন্ট ডিফারেন্ট কালারের ইঙ্ক ছিল, ঠিক আছে। তো এটা করার জন্য আমরা কী করবো, একটা স্ট্রিপ অফ ক্রোমাটোগ্রাফি পেপার নেব, সেটা লেবে পাওয়া যায়, একটা স্ট্রিপ অফ ক্রোমাটোগ্রাফি পেপার নেব, ঠিক আছে। এটাকে বলে ক্রোমাটোগ্রাফি পেপার। ইট ইজ ডিফারেন্ট ফ্রম জেনারেল পেপার। জেনারেল পেপার টোটাল ডিফারেন্ট হয়, ঠিক আছে। সেই পেপারটা নিয়ে কি করব, আমরা এখানে একটা লাইন ড্র করব, দেওয়া আছে লাইন ড্র করব, আর সেই লাইনের মধ্যে আমরা কি করব, আমরা ওই স্পট অফ ইঙ্কটা দিয়ে দেবো। যে ইঙ্কটাকে আমরা ইঙ্ক যে ডাইটাকে আমরা দেখব সেই ডাইটার মধ্যে অন্য কোনো কালার আছে কিনা, সেটাকে আমি কী করবো, এখানে ওয়ান ড্রপ দিয়ে দেবো উইথ দ্য হেল্প অফ ক্যাপিলারি টিউব, ঠিক আছে। ক্যাপিলারি টিউব স্মল টিউব পাওয়া যায়, ঠিক আছে, ভেরি স্মল টিউব একটা পাওয়া যায়, সেটাকে আমি দিয়ে এখানে এক ড্রপ সেই ডাইটা দিয়ে দেবো, এক ড্রপ বা এক জাস্ট টাচ করবো এখানে, ঠিক আছে। তারপর আমি কি করব, সেই স্ট্রিপ অফ পেপারটাকে নিয়ে আসবো একটা চেম্বারের মধ্যে, এটাকে বলে ক্রোমাটোগ্রাফি চেম্বার। এটাকে বলে এই চেম্বার যে বক্স, এটাকে বলে আমরা ক্রোমাটোগ্রাফি চেম্বার। ওকে, সেই ক্রোমাটোগ্রাফি চেম্বারের মধ্যে আমি সলভেন্ট দেবো, যে সলভেন্টের মধ্যে এই ডাইটা ডিজলভ হবে। যদি আমার সেই সলভেন্টের মধ্যে ডাইটা ডিজলভ হয় তাহলে আমি ওয়াটার দেবো, আর যদি সে ওয়াটারের মধ্যে ডিজলভ না হয়, কোনো অন্য কোনো সাবস্টেন্স ডিজলভ হয়, পেট্রোলিয়াম এনি অর্গানিক সলভেন্টের মধ্যে যদি সে ডিজলভ হয়, তো আমি সেই অর্গানিক সলভেন্টটাই দেবো, আদারওয়াইজ আমার কোনো লাভ হবে না এক্সপেরিমেন্টের, ঠিক আছে। তো আমি এখানে ইন দ্যাট কেস এখানে দেওয়া আছে ওয়াটার, তো আমি নিয়ে ঠিক আছে ওয়াটার দিয়ে দিলাম, সেই টমেটো চেম্বার জল রেখে দিলাম একটা মাপ অবধি, এই দাগের নিচে এতটুকু অবধি, তারপরে আমি জল দিতে পারবো না, ঠিক আছে। তারপর সেই ক্রোমাটোগ্রাফি পেপারটাকে ডিপ করব। আমি এটা খেয়াল রাখতে হবে যে এই দাগটা, এই যে কালার ইঙ্কের দাগটা যেন জলে টাচ না করে। তারপর এটা কিছুক্ষণ আমরা রেখে দেবো, আর গ্লাসটা উপর দিয়ে একটা গ্লাস দিয়ে কোনো একটা জায়গায় রেখে দেবো, কোনো ডিস্টারবেন্স নেই সেই জায়গায় রেখে দেবো। কিছুক্ষণ পর আমরা অবজার্ভ করব যে হ্যাঁ ওই কালারগুলো চেঞ্জ হয়, মানে কালারগুলো কি হচ্ছে এখানে দেওয়া হয়নি, আমি তোমাদেরকে ড্র করে দেখাচ্ছি এখান বোঝার জন্য, ঠিক আছে। এই জায়গায় আমি ড্র করবো, দেখাবো অ্যাকচুয়ালি কি হচ্ছে। সাপোজ তুমি নিয়েছিলে কি একটা ক্রোমাটোগ্রাফি পেপার নিয়েছিলে, তো সাপোজ এখানে বুঝলে ভালো বলছে, সাপোজ দিস ইজ আমার ক্রোমাটোগ্রাফি পেপার, এখানে আমি এক ড্রপ ইঙ্ক দিয়েছিলাম, ঠিক আছে। এবার সেই জলের সাথে সাথে জলটা তখন উপর দিকে উঠবে ধীরে 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 ধীরে, তখন কী করবে, এইখান থেকে কালারটা নিয়ে উঠবে, মেবি দুই তিনটা ডাই থাকে, সঙ্গে এটাও উঠবে, সঙ্গে এটাও উঠবে, সঙ্গে এটাও উঠবে, তো ডিফারেন্ট ডিফারেন্ট কালার আলাদা আলাদা হয়ে উপরে উঠে যাবে, ঠিক আছে। সো এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারবো যে সেই ডাইটার মধ্যে শুধু একটা কালারই ছিল না, ইট ইজ এ মিক্সচার অফ দিস 4 কালার্স, এই 4টা কালারের মিক্সে সেই ডাইটা তৈরি হয়েছিল। হ্যাঁ, আর বিকজ অফ ক্রোমাটোগ্রাফি টেকনিক সেটা এখন আমরা আলাদা আলাদা দেখতে পাচ্ছি যে কী কী ডাই ছিল এক্স্যাক্টলি কী কী কালারের ইঙ্ক ছিল সেই এক্স্যাক্টলি ডাইয়ের মধ্যে, ঠিক আছে। সো this process of separating of components of a mixture is known as chromatography. এই টেকনিকটাকে আমরা বলি কি chromatography. Chroma means color, and technique was first used for separation of colors. So
দ্য নেম ওয়াজ গিভেন ক্রোমাটোগ্রাফি। এই টেকনিক প্রথম ইউজ করা হয়েছিল কালার সেপারেট করার জন্য, তো এটার নাম দেওয়া হয়েছে ক্রোমাটোগ্রাফি। ক্রোমাটোগ্রাফি ইজ দ্য টেকনিক ইউজ টু সেপারেশন দোজ সলিড দ্যাট ডিজলভ ইন দ্যাট সলভেন্ট। আমি আগেই বলেছিলাম ডিপেন্ড করবে সলিডগুলো অ্যান্ড সলভেন্টের উপর। যদি আমি এখন এমন একটা সলিড নিয়ে দিলাম যেটা সেই সলভেন্টে ডিজলভই হয় না, তখন ক্রোমাটোগ্রাফি কাজ করবে না। তো আমার প্রথমে জানতে লাগবে যে আমি যে সলিডটাকে সেপারেট করতে চাচ্ছি সেই সলিডটা কি সেই সলভেন্টের মধ্যে ডিজলভেবল কন্ডিশনে আছে নাকি, মানে মিশবে নাকি। যদি মিশে না তাহলে তো আমার টেকনিক মানে এক্সপেরিমেন্টটা একদম বিফল হয়ে যাবে। তো ক্রোমা মিন্স কালার, তো কালারগুলো আমরা সেপারেট করছি, তো নামটা হচ্ছে ক্রোমাটোগ্রাফি। With the advancement of technology, newer techniques of chromatography have been developed. You study chromatography. হ্যাঁ, অনেক ধরনের ক্রোমাটোগ্রাফি আছে। আমরা যখন বড় ক্লাসে যাব তখন আমরা ক্রোমাটোগ্রাফি, ক্রোমাটোগ্রাফি, অ্যাটমিক অবজেকশন ক্রোমাটোগ্রাফি, ডিফারেন্ট টাইপস অফ ক্রোমাটোগ্রাফি আছে, সেগুলো আমি এখন বলছি না এখানে, ঠিক আছে। তো ডিফারেন্ট টাইপস অফ ক্রোমাটোগ্রাফি আমরা বড় ক্লাসে গেলে পাবো। আচ্ছা, তো তার নিচে কি এগুলির কাজ কি, আমরা কী কী কাজে লাগাতে পারি, এটা অ্যাপ্লিকেশন কি, টু সেপারেট দ্য কালারস ইন এ ডাই। কালার্স আমরা একটু আগে যেটা করলাম, এক্ষুনি যেটা করলাম, যে কালার্স ইন এ ডাইকে আমরা সেপারেট করতে পারি। পিগমেন্টস ও ন্যাচারাল কালার্স থেকে পিগমেন্ট সেপারেট করতে পারি। সাপোজ একটা লিপ নিয়ে যদি আমি সেই লিপের কালার, সাপোজ লিপস আর গ্রিন কালার, শুধু গ্রিন দিয়ে গ্রিন হয় না, গ্রিনের মধ্যে ইটস এ মিক্সচার অফ ডিফারেন্ট টাইপস অফ কালার্স। সো সেটার মধ্যে কী কী কালার আছে সেটাও আমরা ক্রোমাটোগ্রাফি টেকনিক দিয়ে বুঝতে পারবো। ড্রাগস ফ্রম ব্লাডের মধ্যে কী কী ড্রাগস আছে সেটাও আমরা সেপারেট করতে পারবো উইথ দ্য হেল্প অফ ক্রোমাটোগ্রাফি। সবখানে কিন্তু শুধু কালার ক্রোমাটোগ্রাফি ইউজ হবে না, ডিপেন্ড জায়গায় ডিপেন্ড ধরনের কালার ক্রোমাটোগ্রাফি টেকনিক ইউজ করা হয়। এবার হচ্ছে হাউ ক্যান ইউ সেপারেট এ মিক্সচার অফ টু মিসিবল লিকুইড। এখন হচ্ছে কি, আগে কি দেখেছিলাম আমরা যে দুটো ইমিসিবল লিকুইডকে কীভাবে সেপারেট করব। এখন দেখতে পাচ্ছি এখানে যে দুটো মিসিবল লিকুইড যদি আমার কাছে থাকে, সেই মিসিবল লিকুইডকে আমি কীভাবে সেপারেট করব, ঠিক আছে। কারণ মিক্স অলরেডি মিক্স, আগে ছিল মিক্স ছিল না। এখানে আমি বুঝতেই পারবো না যে সাপোজ আগে আমি কেরোসিন আর জল থেকে বুঝিয়ে নিয়েছিলাম কোনটা কেরোসিন আর কোনটা জল, ঠিক আছে। কিন্তু এখন মিক্সিবল লিকুইড মিন্স মিক্স হয়ে গেছে, এখানে বুঝতেই পারবো না জল কতটুকু আর কতটুকু অ্যাসিটন আছে। তো এটা করার জন্য একটা সিম্পল একটা এক্সপেরিমেন্ট আছে। সেই এক্সপেরিমেন্টটা যদি আমরা ডায়াগ্রামে দেখি তাহলে ভালো করে বুঝতে পারবো নিশ্চয়। সো দিস ইজ দ্য ডায়াগ্রাম ফর দ্যাট এক্সপেরিমেন্ট। ওকে, ডায়াগ্রামটা প্রথমে সেট আপটা বুঝে নিই, কীভাবে সেট করা হয় ডায়াগ্রামটাকে। সো এটাকে আমরা বলি স্ট্যান্ড, ঠিক আছে। এটা আপনার তোমার এই কী বলে আছে, যাই হোক পরে মনে করলে বলবো এটা স্ট্যান্ডের নাম কী আছে, ঠিক আছে। ঠিক আছে, যখন টাইটেশন করতে এটা ইউজ করি আমরা, ঠিক আছে। ঠিক আছে, সো স্ট্যান্ড এটা নেব। ওকে, আর এটা তো আগেই বলেছিলাম আমাদের ট্রাইপড স্ট্যান্ড বুনসেন বার্নার। ওকে, এটা রাউন্ড বটল ফ্লাস্ক এটা। হ্যাঁ, এটার নাম হলো কন্ডেন্সার। এই যে পুরো পার্টটা এই এতটুকু নাম হলো কন্ডেন্সার, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা এখন প্রসিডিওরটা কি, সাপোজ এইখানে যে আছে মিক্সচার, এই মিক্সচারটা মিক্সচার অফ অ্যাসিটোন অ্যান্ড ওয়াটার। মিক্সচারটা কী আছে, অ্যাসিটোন অ্যান্ড ওয়াটারের মিক্সচার, ঠিক আছে। এবার আমাকে সেপারেট করতে হবে সেই মিক্সচারটা থেকে, আলাদা করতে হবে অ্যাসিডন থেকে ওয়াটারকে আমার আলাদা করতে হবে। আচ্ছা, তো এখন এই জায়গার মধ্যে আমি এটা পুরো সিল করে দিলাম, এটা পুরো টোটালি সিল। এই ব্রাউন কালার কর দিয়ে টোটালি সিল আছে। আর এটা সাইডের মধ্যে আমি একটা থার্মোমিটার অ্যাডজাস্ট করলাম, এনিহাও থার্মোমিটার তার মধ্যে ঢুকিয়ে দিলাম। এবার আর এটা টাইট করে এখানে ফিট করে দিলাম একদম, ঠিক আছে। এখন কন্ডেন্সারটা এক্সপেরিমেন্টটা একটু ভালো করে, কন্ডেন্সারের সেট আপটা ভালো করে দেখে নিই। কন্ডেন্সার দেখো, এই সাইডে আমি ঠান্ডা জল ঢুকবে, আবার এই সাইড ঠান্ডা জলটা বেরিয়ে আসবে কন্ডেন্সার থেকে। আর এইখান থেকে এখানে ভিতরে কিন্তু ডাইরেক্ট পাইপ, এটা কিন্তু বাইরে, এই যে জলগুলো বাইরে পাইপের ভিতরে ঢুকতে পারে না জলগুলো, ঠিক আছে। তো জলটা শুধু ঢুকানো হচ্ছে এই জায়গাটা ঠান্ডা রাখার জন্য, টু মেক দিস প্লেস কুল, ঠান্ডা রাখার জন্য। এবার এক্সপেরিমেন্ট যদি স্টার্ট করি তাহলে প্রথমে আমি বুনসেন বার্নার অন করে দেব। কিছুক্ষণ পর বয়েল হওয়া শুরু হবে। তো এই যে অ্যাসিটোন যে তার বয়েলিং পয়েন্ট জল থেকে অনেক কম, মেবি ইট ইজ 60 to 70 ডিগ্রি সেলসিয়াসে সে বয়েল হয়ে যায়, সিন্স বয়েল হয়ে সে ব্যাপার বনে যায়। সো আমি এইখানে থার্মোমিটার লাগানোর কারণটা হলো আমি কখনো 100 ডিগ্রি যাতে আমার বয়েলিংটা হয় না, বয়েল না হলে ওয়াটারে চলে আসবে। সো এই থার্মোমিটার বলবে যে কতটুকু বয়েল হয়েছে, 60-70 আছে, ঠিক আছে, বুনসেন অফ করে দাও। তারপরে আবার প্রয়োজন পড়লে আবার অন করব। সো যখন আমি টেম্পারেচারটা বাড়াবো
তখন কি হবে, এখন 70 সেলসিয়াস নিলাম, এবার এখান থেকে অ্যাসিডনটা গ্যাস হয়ে এই দিকে যাবে, এদিকে যাওয়ার রাস্তা, বেরোনোর রাস্তা নেই, তো নিচে তো আসতে পারবেই না, তখন এই টিউবের ভিতরে 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 সে চলবে। যখনই এখানে যাবে এই জায়গাতে ঠান্ডা লাগবে, কি লাগবে, ঠান্ডা লাগবে। ঠান্ডা লাগার কারণে কি হবে, সে লিকুইড হয়ে যাবে, আবার সে লিকুইড হয়ে যাবে, আর এই বিখার মধ্যে এসে ড্রপ ওয়াইজ সে স্টোর হবে। ঠিক আছে, কতক্ষণ পড়ার পর দেখব আর অ্যাসিডন এখান থেকে আসছে না, মিনস এখানে ড্রপলেট পড়া বন্ধ হয়ে গেছে, তার মানে আর অ্যাসিডন এখানে নেই, অ্যান্ড আওয়ার এক্সপেরিমেন্ট ইজ ওভার নাও। এখন আমরা কি সেপারেট করলাম, কিছুক্ষণ পরে এখানে সব অ্যাসিডন এখানে চলে আসবে, আর এখানে জলটা রয়ে যাবে। দ্যাট মিনস দুটো মিক্সিবল লিকুইডকে আমরা এখন সেপারেট করে নিলাম উইথ দ্য হেল্প অফ দিস টেকনিক। ঠিক আছে, এই টেকনিকের জানা আমরা দুটো মিক্সিবল লিকুইডকে আমরা সেপারেট করতে পেরেছি। ওকে, তারপরে কি দেখি এবার। সো এই মেথডটার নাম হলো, দিস মেথড ইজ কল্ড ডিস্টিলেশন। ইট ইজ ইউজড ফর দ্য সেপারেশন অফ কম্পোনেন্টস অফ মিক্সচার কন্টেনিং টু মিক্সিবল লিকুইড। যেটা আমরা একটু আগে দেখেছি, দুটো মিক্সচার যদি মিক্সিবল লিকুইড তাহলে সেপারেট করতে আমরা একটু সাহায্য করে। দ্যাট বয়েল উইথাউট ডিকম্পোজিশন অ্যান্ড সাফিসিয়েন্ট ডিফারেন্স ইন দ্য বয়েলিং পয়েন্ট। এখন যদি সেই মিক্সিবল লিকুইডে যদি সেম বয়েলিং পয়েন্ট থাকে, তাহলে এই টেকনিক দিয়ে আমরা সেপারেট করতে পারবো না। এই টেকনিক সেপারেট ওইগুলো মিক্সিবল লিকুইডকে করবো যেগুলো বয়েলিং পয়েন্ট ডিফারেন্ট। To separate a mixture of two or more miscible liquids for which difference in the boiling point is less than 25 Kelvin, 25 Kelvin at least কম হতে হবে, ডিফারেন্স থাকতে হবে। Fractional distillation process used, for example, for the separation of different gases in air, different fraction of petroleum product আমরা যে আমাদের যেটা ক্রুড অয়েল থাকে সেটাকে আমরা যে পেট্রোল, ডিজেল, কেরোসিন সেপারেট করি, দ্য টেকনিক যেটা ইউজ করা সেটা অ্যাগেন ফ্র্যাকশনাল ডিস্টিলেশন টেকনিক ইউজ করা হয়। The apparatus is similar to that for simple distillation except that the fractionation column is fitted to the এখানে fractionation columnটা ইউজ করা হয় না, আর এখানে ক্রুড অয়েলের সময় fractionating কলামটারে ইউজ করা হয়। ঠিক আছে, তো আর এখানে কিছু নেই। তো how can you obtain defined gases from air? তো আমরা জানি কি এয়ারের ডিফারেন্ট গ্যাস, এয়ার ইজ এ মিক্সচার অফ ডিফারেন্ট টাইপস অফ গ্যাসেস। এখানে কি দেখতে পাই আমরা জানি, নাইট্রোজেন আছে একটা অ্যামাউন্ট, তোমার অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, আর্গন আছে, ডিফারেন্ট টাইপস অফ গ্যাস আছে এখানে। সো সেই গ্যাসটাকে আমরা আলাদা কীভাবে করব, এটার জন্য আমরা যেটা টেকনিক ইউজ করি, এটা অ্যাগেন ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের সাহায্য নেই, বয়েলিং পয়েন্টের উপরে ডিপেন্ড করে। সো ফ্লোচার্টটা দেখে নিই। এয়ার যদি আমি নিই, এয়ার কম্প্রেস অ্যান্ড কুল বাই ইনক্রিজ। প্রথমে আমি কী করবো, এয়ারটাকে কম্প্রেস করব, তারপরে ঠান্ডা করবো, এটা ডায়াগ্রামে আমরা বুঝবো। লিকুইড এয়ার হয়ে যাবে, অ্যালাউ টু ওয়ার্ম আপ স্লোলি ইন দ্য ফ্র্যাকশনাল। তারপর আমি অ্যালাউ করবো সেটা গরম হওয়ার জন্য। তারপর গেট সেপারেটেড অ্যাট ডিফারেন্ট হাইটে সেটা সেপারেট হয়ে যাবে ডিপেন্ডিং অন দেয়ার বয়েলিং পয়েন্ট। ডিফারেন্ট বয়েলিং, যেমন -180°C অক্সিজেন সে বয়েল হয়ে যায়, এই জায়গার মধ্যে থাকে, তারপর সে লিকুইড কন্ডিশন থাকে, তারপর সে গ্যাস হয়ে যায়। আর্গন এরকম 186, নাইট্রোজেন সব থেকে বেশি 196-এ। ঠিক আছে, তো এয়ার মধ্যে কতটুকু থাকে সেইগুলো লিকুইড, এয়ার বাই পার্সেন্টেজ 20.9 থাকে, আমরা সবাই জানি 21 বলি সবাই। তো আর্গন থাকে 0.9, নাইট্রোজেন থাকে 78.1, তো আমরা সবাই 78 বলেই জানি, 78% বলি। ঠিক আছে, সো এটা বোঝার জন্য আমরা এই ডায়াগ্রামে চলে যাই, একদম তাড়াতাড়ির মধ্যে শেষ করে দেবো ডায়াগ্রামটা। সাপোজ এই দিকে আমি এয়ার ফিল্টার করে এয়ারটাকে ঢুকাবো, ফার্স্ট থিং দিকে ফিল্টার করবো, নাহলে ফিল্টার না করলে ডাস্ট ঢুকে যাবে, ডাস্ট যখন প্রবলেম হয়ে যায়। তো ফিল্টার করে আমি এয়ারটাকে এই দিকে ঢুকলো, এই জানে দুটো পিস্টন লাগানো আছে, আর একটা সিল জায়গাগুলো, পিস্টন প্রেশার দিয়ে এখানে এয়ারটাকে প্রেশার বেড়িয়ে দিবে, তখন হট এয়ার গরম হয়ে যাবে এয়ারগুলো। যখন গরম হাওয়াটা এই দিকে যাবে, তখন আগে কন্ডেনসেশন দেখেছিলাম, ঠিক তেমনি একটা কয়েল এরকম বেরিয়ে যাবে মিডিল দিকে, এটা চেম্বারের মধ্যে দিকে কয়েলটা বেরিয়ে যাবে। এই চেম্বারে আমি ঠান্ডা জল দেবো, কী দেবো, ফ্রিজিং কোল্ড ওয়াটার, খুব ঠান্ডা জল দেবো, আর সেই ঠান্ডা জল এদিকে বেরিয়ে আসবে। যখন ঠান্ডা জলের কন্ট্যাক্টে আসবে সেই হট এয়ারগুলো, দিস হট এয়ার নাও বিকাম কম্প্রেসড কোল্ড এয়ার, কম্প্রেস হয়ে কোল্ড হয়ে যাবে। তারপরে ডিফারেন্ট টেম্পারেচারে তোমার এখানে এসে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আসবে,
তারপরে এই জায়গার মধ্যে নাইট্রোজেন আর্গন বেরিয়ে সেপারেট হয়ে যাবে, আর তারপর শেষে এইখানে অক্সিজেনও সেপারেট হয়ে যাবে। তো এইখানে আমরা এইভাবে ডিফারেন্ট কম্পোনেন্টস অফ মিক্সচার সেপারেট করতে পারবো। তো এখানে আরেকটা কথা, আরেকটা হেডিং দিয়েছে ওরা, হাউ ক্যান ইউ সেপারেট পিওর কপার সালফেট ফ্রম ইমপিওর স্যাম্পল। সো এটা ভালো হয় আমরা নেক্সট ক্লাসে করবো, নেক্সট পার্ট, এই লেকচার সিরিজ নেক্সট পার্ট 3-তে আমরা এটা ডিসকাস করবো। পার্ট 1-এ আমরা ইন্ট্রোডাকশন ডিসকাস করেছি, পার্ট 2-তে আমরা সেপারেশন টেকনিকগুলো সব ডিসকাস করে নিয়েছি। আর এবার আমরা, এটাও সেপারেশনের পার্ট, কিন্তু এটা আমরা নেক্সট ক্লাস পার্ট 3-তে আমরা এটা ডিসকাস করবো ভালো করে বোঝার জন্য। ঠিক আছে, আজকের মধ্যে এতটুকুই। থ্যাংক ইউ স্টুডেন্টস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন।